আজকের গল্পের নাম গিরগিটি। তবে চলুন আজকের গল্প পাঠ শুরু করা যাক। অলকা রাতে খাবার টেবিলে বসে ছেলে অতনুর কাছে গল্প করতে বসল। কি বলবো রে তনু, কপাল করে বউ পেয়েছে শম্পা। এমন ছেলে বউ ভাগ্য করলেই পাওয়া যায়। কি কপাল শম্পার, দেখলেই হিংসে করতে ইচ্ছে করে। অতনু পরোটা আর কষা মাংস মুখে পুড়তে পুড়তে জিজ্ঞেস করলো, কেন মা, কি হলো? শম্পা কাকিমার এমন কি ভাগ্য খুলে গেল? আর ভাগ্য, বৌমা ভাগ্য কি আর সবাই পায় রে? ও তো কপাল করেই পেতে হয়। অতনু মায়ের এই ধরনের কথার সুরকে চেনে। সে জানে এবার মা পিউকে নিয়ে টিপ্পনি কাটবে। অতনু মায়ের কথা এড়ানোর জন্য বলল, তা বেশ, শম্পা কাকিমার ভালো ভাগ্য শুনে ভালো লাগলো। এবার বলো শিবু কাকা কেমন আছেন? শিবু ঠাকুরপো ভালোই আছে। মোয়ের মতো ছেলে বউ থাকলে সব শ্বশুর শাশুড়াই ভালো থাকে রে বাবা। অতনু বুঝলো মায়ের টিপ্পনি থেকে রেহাই নেই। এবার প্রিয়ের প্রতিটা ভুল ত্রুটির পোস্টমর্টেম করা চলবে। সে একটা লম্বা ও দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। পাশ থেকে পিয়ালি স্বামীর দীর্ঘ নিঃশ্বাসে স্বস্তি আনতে বলল, হ্যাঁ মা, আমিও শুনেছি মৌ বৌদি ভীষণ ভালো, খুব সুন্দর করে নাকি সংসার সামলাতে পারে। তা আর বলতে, ভোর 4টেয় উঠে রান্না করে শ্বশুরকে টিফিন ক্যারিয়ারে খাবার বেড়ে দেয়। সে খাবারে ভাতের সাথে যেমন ডাল তরকারি থাকে, তেমন আবার কখনো মাছ কখনো মাংসও থাকে। শুধু কি তাই, ওই সকাল 6টা সাড়ে 6টার মধ্যে শিবু ঠাকুরপোর জন্য দুধটিও তৈরি করে দেয়। শম্পাকে তো সংসার নিয়ে ভাবতেই হয় না। তোমার মতো মোটেই না মৌ, খুব ভালো বউ পেয়েছে শম্পা। 7-8 মাস আগে বিয়ে হয়ে আসা পিয়ালি জানে যে এই পার্থক্যর কাহিনী তার শাশুড়িমা ঠিক তুলবে। জগৎ সংসারে সবার বাড়ি মেয়ে বৌমা ভালো, শুধু তার কপালটাই দুর্ভাগ্যে ভরা। এবারেও আর অন্যথা হয়নি। নৈহাটি থেকে ফিরে পিয়ালির শাশুড়ি একটু সুরে কথা বললে চলেছেন যে পিয়ালি যতই স্কুল সার্কেলের ইন্সপেক্টর হয়ে 132টা স্কুল সামলাক না কেন, সংসার সামলাতে সে একেবারেই শূন্য লাভ করেছে। সেটা ক্ষণে ক্ষণে অলকা বুঝিয়ে দেয়, কিন্তু তাতে পিয়ালির কিছু যায় আসে না। অতনুকে ভালোবেসে যখন বিয়ে করেছিল সে, তখনই সে জানতো তার শাশুড়িমা কেমন হবে। বিয়ের আগে অতনু বলেও ছিল আলাদা থাকার ব্যবস্থা করতে, কিন্তু পিয়ালি রাজি হয়নি তাতে। পড়াশোনার মতো কঠিন কাজটা যখন সে করতে পেরেছে, তখন রান্না করা বা সংসার সামলানোর মতো সহজ কাজটাও সে নিশ্চয়ই শিখে যাবে। শুধু সময়ের অপেক্ষা। বিয়ে 8টা বছর অতিক্রান্ত। পিয়ালি এখন নৈহাটিতে পোস্টিং পেয়েছে। কলকাতা থেকে রোজ যাতায়াত করে। বর্তমানে সে শুধু অতনুর ঘরণীই নয়, ঋদ্ধিমা আর ঋষভের জননীয়। তবুও সংসারে সে এখনো বেশ অপটু, অন্তত শাশুড়ি মা তাই বলে। চাকরি সামলিয়ে 2টি যমজ সন্তানকে মানুষ করতে বেশ হিমশিম খেতে হয়েছে পিয়ালিকে, কিন্তু জীবনের প্রতিটা সমস্যার বাঁকে সে তার স্বামীকে তার পাশে পেয়েছে। তাই জীবনের এই কটা বছর পিয়ালি অতনুর পিউ হয়ে বেশ আনন্দই কাটিয়ে দিয়েছে। মাঝের এই বছরগুলিতে অতনুর মায়ের অনন্যা, ভাসুর, দেওরদের ছেলেরা তাদের বউদের নিয়ে আলাদা সংসার পেতেছে। শুধু বাকি আছে এখন অতনু আর পিয়ালি। সেই বউয়ের নামে অলকা এত সুখ্যাতি করতেন, একসময় সেই মৌ বৌদিও আলাদা বাড়ি করে শ্বশুর শাশুড়ির থেকে সরে পড়েছে। আলাদা হওয়ার কারণটা যে কে সেটা এখনো অজানা। তবে ঘর ভাঙার দোষটা সাধারণত যে মানুষটার উপরে সমাজ চাপিয়ে দেয়, এখানেও সেটাই ব্যতিক্রম কিছু হয়নি। তবে পিউ বিশ্বাস করে বউ বৌদি এইসব কিছুই জন্য কোনোভাবেই দায়ী নয়। সে যাই হোক, বর্তমানে নৈহাটিতে শিবু কাকা আর শম্পা কাকিমার বাড়িতে সবার নিমন্ত্রণ।
শিবু কাকার মেয়ের দ্বিতীয় সন্তান হিসেবে ছেলে হয়েছে, তাই বেশ বড় করে মামা ভাতের আয়োজন করা হয়েছে। অতনু অফিসের কাজে কলকাতার বাইরে গিয়েছে সপ্তাহখানেকের জন্য, তাই ঠিক করে হয়েছে দুই নাতি নাতনিকে নিয়ে অতনুর মা বাবা আসবেন নিজেদের গাড়িতে করে। অবশ্য তাদের সাথে বাচ্চা দুটোকে সবসময় দেখাশোনা করার জন্য যে মেয়েটি থাকে সেই রমাও আসছে। পিয়ালি অফিস করে অনুষ্ঠান বাড়িতে যোগ দেবে। সেদিনটা থেকে পরের দিন অফিস করে কলকাতায় ফিরতে হবে, তাই বাকিটা দুপুরের খাওয়ার সেরে গাড়িতে ফিরবেন। এই অনুষ্ঠান বাড়িতে পৌঁছানোর পরে পিয়ালি লক্ষ্য করে তার শাশুড়ি বেশ রস সাধন করে কোনো একজনের চরিত্র নিয়ে বেশ সমালোচনায় ব্যস্ত। কান পাতলে পিয়ালি শোনে যে তার শাশুড়ি মা পিয়ালির এক কাকি শাশুড়িকে বলছে, বুঝলে দীপা, আমার মনে হয় এই ছেলেটির সাথে মোয়ের ভাবসাব হয়েছে। কীরকম মাখো মাখো ভাব দেখো দুজনের। শ্বশুরবাড়ি বলে কথা, একটু তো লজ্জা রাখতে হয়। বড় ছোট কাউকে আর মানে না এখনকার দিনের বউরা। ছি ছি ছি। শম্পার কপাল দেখলে সত্যিই কষ্ট লাগে। অত আদর করে বউটাকে পুষেছিল, আজকের দিন দেখবে বলে। পাশ থেকে জায়ের কথায় খানিকটা সন্দেহ টেপে দীপা কাকিমা অলকার কথার জবাব দিতে বলে ওঠে, ব্যাপারটা বোধহয় ঠিক নয় দিদি। সুজয়ের যখন হার্ট অ্যাটাক হয় তখন সুজয়ের এই বন্ধুটি প্রচুর সাহায্য করেছে ওদের। না হলে সুজয়ের ট্যুর আর ট্র্যাভেলের ব্যবসা মুহূর্তেই নষ্ট হয়ে যেত। সেই সময় এই ছেলেটি পাশে না থাকলে বউ বৌদি বিপদে পড়ে যেত। কি যে বলো দীপা, বিপদে কেন পড়তো? শম্পা শিবু কি মরে গিয়েছিল নাকি? বলি, বাপ মায়ের চেয়ে বেশি কেউ আপন হয় নাকি? আমি তো শুনেছি সুজয়ের ওই হার্টের ব্যামও হয়েছে বইয়ের এই নষ্ট চরিত্রের জন্য। পুরুষ মানুষ কি এসব সহ্য করতে পারে বলো? শাশুড়ির পিছনে দাঁড়িয়ে শাশুড়ির রং বদল দেখছিল পিয়ালি, আর মনে মনে হাসছিল। এমন সময় দীপা কাকিমার মেয়ে রুমকি বলল, জানো বৌদি, জেঠিমা যে মৌ বৌদির এত নিন্দে করছে তার 16 আনাই মিথ্যে। বরং সুরজদাই এক্সটার্নাল অ্যাফেয়ারেন্সে জড়িয়েছিল। আমি নিজে দেখেছি সব কাণ্ড কারখানা। পিয়ালি বেশ অবাক হয়ে তাকায় রুমকির দিকে। রুমকি ফিসফিসিয়ে বলে চলে, আমি একবার মেডিকেল ক্যাম্পের জন্য দীঘা গিয়েছিলাম। নিউ দীঘার বিচে আমি নিজে দেখেছি সুজয়দা আর সুজয়দার রিসেপশনিস্ট আপত্তিকর অবস্থায় বসেছিল। আমি বাড়ি এসে মাকে সব বলেছিলাম। মা আমাকে কাউকে কিছু বলতে বারণ করেছিল, তাই কাউকেই আর কিছু বলিনি। মায়ের কাছে শুনেছিলাম মৌ বৌদি সুজয়দার এই অ্যাফেয়ারটাকে মেনে না নিয়ে খুব অশান্তি করছিল। নিজের ছেলের কলঙ্ক ঢাকতে শম্পা কাকিমা মৌ বৌদির চরিত্র নিয়ে কথা বলছে, আর শম্পা কাকিমার সাথে তাল মেলাচ্ছে জেঠিমা। এত দিনের ভালো মৌ বৌদি কেমন এক নিমেষেই খারাপ হয়ে গেল দেখো। সেই তো দেখছি রুমকি, একটা সময় ছিল যখন এই মৌ বৌদির গুণগান করে তোমার জেঠিমা আমায় রাত দিন অপমান করতেন। মানুষের চরিত্র কীরকম আজব হয় তাই না? যতদিন মৌ বৌদি সবার জন্য করে গেল ততদিন শম্পা কাকিমার মতো অমন সৌভাগ্য কারোর ছিল না। আর যখন মৌ বৌদি নিজেই টুকু বুঝে নেওয়ার চেষ্টা করলো তখন মৌ বৌদির চরিত্রকে কলঙ্কিত করতেও ছাড়ল না এরা। কি অদ্ভুত সব মানুষের দল। আর মৌ বৌদিকে পুষেছে মানে? মৌ বৌদি বাড়ির খোটে বাঁধা গরু বা কুকুর বিড়াল নাকি যে পুষেছে বলছে? এদের দেখছি আর অবাক হচ্ছি। পিয়ালির কথায় রুমকি হেসে মজা করে বলল, তুমিও সাবধানে থেকো বৌদি। প্রথম থেকেই তো তুমি জেঠিমার পছন্দের ছিলে না, তার উপরে চাকরি করো। কোনদিন আবার তোমাকেও প্রতিবাদের
শাস্তিস্বরূপ তোমার চরিত্র নিয়ে কথা বলে বসবে। এদের দিয়ে কিন্তু কোনো বিশ্বাস নেই। ননদ বৌদির হাসির কলতালে সেই দিনের কথা ওখানেই চাপা পড়ে যায়। কিন্তু পিউ বোঝে অলকা শম্পা কাকিমার সাথে বেশ জোটবদ্ধ হয়ে বউ বৌদির বিরুদ্ধে আসরে নেমেছে। নিজেরা নারী হয়ে আরেক নারীর চরিত্রে দাগ লাগিয়ে যাচ্ছে কি করে, সেটাই ভাবতে বড় অদ্ভুত লাগে পিয়ালি। মাঝখানে আরও কিছু বছর কেটে গেছে। মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে বউ বৌদির সাথে সৌজন্যমূলক দেখা সাক্ষাৎও হয়েছে পিয়ালির। দুই জায়ের মধ্যবর্তী কথোপকথনও ছিল খুব স্বাভাবিক, যেখানে কোথাও শ্বশুরবাড়ি বা স্বামীর নিন্দা ছিল না। বরং শম্পা কাকিমার সাথে অলকার প্রতিটা দেখা সাক্ষাতের বেশ জমাটি নিন্দে চলত ছেলে বউদের নামে। সেই প্রমাণ বহুবার পেয়েছে পিয়ালি। এর মধ্যেই হঠাৎ করে খবর আসে সুজয়দার আবার হার্ট অ্যাটাক হয়েছে। কলকাতার নার্সিংহোমে নিয়ে আসলে জানা যায় দুটো ব্লকেজ আছে, প্রায় 90%। তাই তৎপর স্ট্রেন বসাতে হবে। অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হলে মধ্যবিত্তের যেটার উপর ভরসা থাকে সেই স্বাস্থ্য বিমার জন্য প্রথমে খুব একটা সমস্যা হয়নি। কিন্তু ইনসেনসিটিভ কেয়ার ইউনিটে থাকার সময় সুজয়দার ব্রেন স্ট্রোক হয়। ফলে চিকিৎসার খরচ মুহুর্মুহু বাড়তে থাকে। শিবু কাকা আর শম্পা কাকিমা 1.5 লাখ টাকা দিয়ে আর 2 দিন নার্সিংহোমে এসে ছেলের প্রতি সব দায়িত্ব সেরে ফেলেছিল। নার্সিংহোমে 12 লাখ টাকা মেটাতে বউ বৌদি এক এক করে নিজের সব গহনার বিসর্জন দেয়, কিন্তু শেষ রক্ষা হয় না। সুজয়দা মারা যায়। সুজয়দা চলে যাওয়ার যত না শোক থাকে, তার থেকেও বেশি আঘাত আসে যখন বউ বৌদি নিজের মেরুদণ্ডটাকে সোজা করে দাঁড়ায়। সুজয়দার ট্রাভেল কোম্পানিটা বন্ধ করে নিজের নামে একটা পার্লার খোলে মৌ বৌদি। শম্পা কাকিমা মৌ বৌদিকে চাপ দেয় ওদের নতুন বাড়িটা কাকা কাকিমার নামে লিখে দিতে, কিন্তু মৌ বৌদি রাজি হয় না। তার বক্তব্য, বাড়ি যখন সুজয়ের নামে ছিল তখন তার অবর্তমানে এই বাড়ি আমার। শুরু হলো এই যুগে সীতার চরিত্রের লাঞ্ছনা। সর্বকালের বংশের সেরা বৌমা হয়ে গেল চরিত্রহীন। গোটা নৈহাটি জেনে গেল শিবনাথ বাবুর একমাত্র পুত্রবধূর চরিত্র ঠিক নেই। মাঝে মধ্যে কলকাতা থেকেও ফোন যায় শম্পা কাকিমার কাছে মৌ বৌদির নষ্টামি আর শম্পা কাকিমার পোড়া কপালের গল্প শোনার জন্য। পিয়ালি সব চুপচাপ দেখতে থাকে। সময়ের সঙ্গে চারপাশের মানুষগুলি কেমন করে একের পর এক রং বদলে চলেছে। এত কিছুর মধ্যেই একদিন পিয়ালিরা জানতে পারে যে মৌ বৌদির আবার বিয়ে করছে। খবরের বাস্তবতা জানতে এই প্রথম পিয়ালি কাউকে কিছু না জানিয়ে মৌ বৌদির বাড়ি গিয়ে ওঠে। দরজা খুলে পিয়ালিকে দেখে মৌয়ের প্রথম কথা থাকে, এ কি পিউ, তুমি এখানে? সবাইকে জানিয়ে এসেছো নাকি লুকিয়ে এসেছো? আমার সাথে মিশলে আবার তোমারও চরিত্র না খারাপ হয়ে যায়। 40 বছর বয়সে আর কি চরিত্র খারাপ হবে বৌদি? আর অতনু আমাকে চেনে। অতনুকে ছাড়া আর কাউকে জবাবদিহি করতে আমি বাধ্য নই। আমাকে তোমার ঘরে ঢুকতে দেবে না? আমার দুয়ার খোলা আছে পিউ। তোমার আশায় মানা না থাকলে আমার কাছে তোমার আদরের অভাব হবে না। চা পর্ব মেটার পরে পিয়ালি কোনো ভনিতা না করেই নিজেই কথাটা পারে। যা শুনছি সেটা কি ঠিক বৌদি? তুমি আবার বিয়ে করছো? ঠিকই শুনেছ, আমি আবার বিয়ে করছি। তবে যার নামের সাথে আমার নাম জড়িয়ে কুৎসা রটানো হয়েছে তাকে নয়। বিয়ে করছি অন্য একজনকে। তিনি নিজেও বিপত্নিক। আরও একটি ছেলে আছে, তবে তুতুনের থেকে সেই বাচ্চাটি ছোট। বিয়ে করাটা কি খুবই জরুরি? তাহলে আর কি করব বলো? আমার শ্বশুর শাশুড়ি আমার এখানে থাকার মতো পরিবেশ রাখেনি। নৈহাটির অলিগলিতে আমার নামে কুৎসা ছড়িয়ে আছে। তুতুন বড় হচ্ছে, এরপরে ও কি
পরিবেশে বড় হবে বলো? আমার হাতে পয়সা কড়ি কিছুই নেই। ব্যবসাটাও উঠে গেল আমার নামে কালিমা লেগে থাকায়। থাকার মধ্যে আছে এই বাড়িটা, কিন্তু নিচের তালাটা ভাড়া দিয়ে খাবো সেই সুযোগও নেই। চরিত্রহীনার বাড়িতে কেউ বউ বাচ্চা নিয়ে ভাড়া থাকতে আসে না। বাপের বাড়ির দরজাও বন্ধ হয়ে গিয়েছে। তাহলে বলো, ছেলেটাকে মানুষ করা তো অনেক দূর, খাওয়াবো কি সেটাই জানি না। তাই এই বাড়ির তালা বন্ধ করে চলে যাব একেবারে। নৈহাটিতে আমার নিজের বলে আর কিছু নেই। যাকে বিয়ে করছো উনি তুতুরকে দেখবেন তো? হ্যাঁ, আমার সাথে আইনি লেখাপড়া হয়েছে। কারণ মুখের কথায় আর বিশ্বাস করি না বউ। যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সেই ধোঁকা দিয়েছিল। অফিসের রিসেপশনিস্টের সাথে সম্পর্কে জড়িয়েছিল। বাধ্য হয়েছিলাম বলে আমি চরিত্রহীনা হয়ে গেলাম। যার নাম নিয়ে আমার নামে এত কুৎসা, তার কাছে আমি বন্ধুপতি ছাড়া আর কিছুই নয়। আমার সেই বিপদে আমার পাশে দাঁড়িয়ে সেই ভগবান তুল্য মানুষটার দাম্পত্য জীবন নষ্ট হয়ে বসছে। স্ত্রী যতই ভালো হোক, কেন মানবে সে নিজের স্বামীর নাম অন্য কোনো মহিলার সাথে শুনতে? সমাজে তাকেও তো চলতে হয়। তাই চলে যাচ্ছি মৌ। আমি এমনই নষ্ট হয়ে গেছি। বিধবা হয়ে আরেকবার বিয়ে করে না হয় আর একটু বেশি নষ্ট হব। কি আসে যায় তাতে? সব কথা শুনে পিয়ালি বলে ওঠে, বিয়ের তারিখ কত দিদি? আমি আর অতনু থাকবো তোমার বিয়েতে। তুমি থাকবে আমার বিয়েতে? একদম। তোমাকে আমি দিদি বললাম, শুনলে না বুঝি? আমিই তোমার বাপের বাড়ি, আমার কাছ থেকেই তোমার বিয়ে হবে। কিন্তু অতনু, কাকা, কাকিমা? অতনুকে আমি জানি দিদি, ও আমার সাথেই থাকবে তোমার ছোট ভাই হয়ে। বাকিদের কথা ভুলে যাও, তারা নিজেদের রং বদলানোতেই না হয় ব্যস্ত থাক। বৌদির বাড়ি থেকে ফেরার সময় একটা লম্বা শ্বাস নেয় পিয়ালি। না, সে নিজে এখনো গিরগিটি হয়ে যায়নি। তবেই তো বৌদির এত বড় সিদ্ধান্তে বৌদির পাশে থাকার সাহস রেখেছে মনে। পিয়ালি জানে অলকা এইসব মানবেন না, বিদ্রোহ করবেন। তাই তার মীমাংসাও তৈরি করা আছে। বছর চারেক আগে অতনুর কেনা ফ্ল্যাটটায় এবার এই বংশের শেষ ছেলে, তার ছেলে বউ আলাদা হচ্ছে শ্বশুর শাশুড়ির সংসার থেকে। আজকে এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আজকের এই গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।